অনেকেই বলেন যে জিয়াউর রহমানের বিরাট ভুল ছিল স্বাধীনতা বিরোধী এই জামাতিদের রাজনীতি করার অধিকার দিয়ে। কিন্তু আমি মনে করি জিয়াউর রহমানের জীবনের সবচাইতে যে সকল ইন্টেলিজেন্ট ডিসিশন ছিল, প্র্যাকটিক্যাল ডিসিশন ছিল, তার ভিতরে সবচাইতে গ্রেটেস্ট ডিসিশনের ভিতরে একটি হচ্ছে এই জামাতকে রাজনীতি করার পারমিশন দেওয়া। আপনারা যারা জামাতের ইতিহাস জানেন না তাদেরকে বলবো যে জামাতের ইতিহাস পড়বেন। এই জামাতিরা সব সময় মুনাফিকি করেছে, সব সময় পোল্টিবাজি করেছে। এতটুকু এতদিনে বুঝেছেন কিছুটা হলেও। দেশ বিভাজনের আগে এই জামাত দেশ বিভাজনের বিরুদ্ধে ছিল, কিন্তু দেশ বিভাজনের সাথে সাথে জামাত সুরসুর করে পশ্চিম পাকিস্তানে ঘাঁটি গাড়ে। সেখানে ঘাঁটি গাড়ার সাথে সাথে তারা এই পাকিস্তানে অর্থাৎ পশ্চিম পাকিস্তান এবং তৎকালীন পূর্ব পাকিস্তানেও কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যায় তার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু তারা রাজনৈতিক সংগঠন হিসাবে তখনও নথিভুক্ত ছিল না। তারা কাজ করত অনেকটা সো কল্ড প্রেশার গ্রুপের মতো। যেমন এনসিপিরাও তারা এই শেখ হাসিনা সরকারের পতনের পরে নিজেদেরকে প্রেশার গ্রুপের মতো করে প্রকাশ করত, কিন্তু ধীরে ধীরে রাজনৈতিক মোর্চা গঠন করে রাজনৈতিক দল এবং শেষ পর্যন্ত তাদের গুরু জামাতির সঙ্গে দোসর করে। ঠিক একইভাবে তখন জামাতি ইসলামী তারা একটি সো কল্ড প্রেশার গ্রুপ, সো কল্ড ধর্মের রক্ষাকারী হিসেবে আবির্ভূত হয়। তাদের টার্গেট হিসেবে তারা আহমেদিয়া বা যাদেরকে সাধারণ মানুষরা কাদিয়ানি বলে ডাকে, তাদের বিরুদ্ধে চড়াও হয়। কিন্তু আপনারা জানেন কিনা জানি না, এই আহমেদি গোষ্ঠীর ভিতরে অনেকেই পাকিস্তানের প্রতিষ্ঠার পেছনে কাজ করেছেন এবং প্রশংসনীয় ভূমিকা পালন করেছিলেন। কিন্তু এই আহমেদিদের অমুসলিম হিসেবে ঘোষণা করতে হবে, তাদের আকিদায় সমস্যা, যেখানে আমরা জানি জামাতিদের আকিদায় আরো বড় সমস্যা। নেভারদিলেস 1953 সাল তথা 50 দশকের গোড়াতেই বিভিন্ন জায়গায় কাদিয়ানিদের বা সোকল্ড কাদিয়ানি বলবো আহমেদিদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি তারা আগুন লাগিয়ে দেয়, রায়ট শুরু করে লাহোরে এবং বিভিন্ন জায়গায়। এই প্রেক্ষিতে সেই সময় আইয়ুব খান জামাতকে প্রেশার ক্রিয়েট করে যাতে তারা রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে নথিভুক্ত করে। অন্যথায় এই জামাতের প্রতিষ্ঠাতা মওদুদির ফাঁসি হয়ে যেত। ইতিহাসটা পড়ে নেবেন। এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চেকে রাখার জন্য, দায়বদ্ধ করার জন্য, যে তাদেরকে আনসারেবল করার জন্য, অ্যাকাউন্টেবল করার জন্য আইয়ুব খান তাদেরকে রাজনীতিতে নিয়ে আসে। এরপর এই জামাতিরা সব সময় মিলিটারি রেজিম বা ডেসপটদের সাথে তাল মিলিয়ে চলেছে। যেই শক্তিশালী হয়েছে বা যেই সরকারে যাওয়ার সম্ভাবনা দেখেছে তাদের সাথে তারা পা চাটাচাটি করেছে সব সময়। 71-এ তাদের ইতিহাস আমরা জানি, সেই ইয়াহিয়া খানের সঙ্গে তাদের দোসরতা জানি না। কিন্তু ভুলে গেলে চলবে না, 1971 সালে পশ্চিমা দেশগুলো, আমেরিকা, ব্রিটেন, এরা কিন্তু সবাই আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল এবং তাদের দোসর হিসাবে, অর্থাৎ পাকিস্তানের পশ্চিম পাকিস্তানিদের দোসর হিসাবে এবং পশ্চিমাদের উদ্দেশ্য চরিতার্থের উদ্দেশ্যে জামাতিরা কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছে। আল বদর গঠনের পেছনে, রাজাকার গঠনের পেছনে তাদের অবস্থান অবশ্যই আপনারা জানেন না? কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু ইনিয়ে বিনিয়ে চিনিয়ে যেভাবেই হোক
নতুন প্রজন্মের অজ্ঞতার কারণে যেভাবেই হোক, বা আমাদের প্রজন্মকে, আমাদের আগের প্রজন্ম রাজনীতি থেকে দূরে রাখার কারণেই হোক, নতুন প্রজন্মের অজ্ঞতার কারণে তারা কিন্তু ইনিয়ে বিনিয়ে ৭১কে অ্যাভয়েড করে, ক্ষমা চায় না স্পষ্ট করে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশকে যাতে স্বীকৃতি না দেওয়া হয় তার জন্য উঠে পড়ে লেগেছিল জামাতের নেতারা। কখনো প্রশ্ন করেছেন যে এত বড় জেনোসাইডের পরেও কেন গোলাম আজমের পরিবার কিভাবে ইংল্যান্ডে স্থায়ী হলো, নাগরিকত্ব পেল, চৌধুরী মঈনুদ্দিন কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেল, কিভাবে সে ইংল্যান্ডে স্থান নিল, কিভাবে সেখানে নাগরিক হলো, কিভাবে জামাতি নেতারা আমেরিকা, কানাডা সহ বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিল, যদি না বাই পলিসি তারা পশ্চিমা সরকারগুলিরই উদ্দেশ্য চরিতার্থ করেছিল। অলরাইট, জামাত ছিল তাদের অন গুড বুকস। বাংলাদেশের স্বাধীনতার পরেও আপনাদেরকে আমি বহুবার নিউজ আর্কাইভ থেকে, ব্রিটিশ পত্রপত্রিকা থেকে প্রমাণ করেছি, পাকিস্তানের ডিপ্লোম্যাটদের সাথে করে তারা ক্যাম্পেইন করেছে, ব্রিটেনে ক্যাম্পেইন করেছে, মিডল ইস্টার্ন দেশগুলোতে, এই গোলাম আজম যাতে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়া হয়, এবং তারা সাকসেসফুলি সেটা করেছে অনেক ক্ষেত্রে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ক্ষেত্রে। ভুলে গেলে চলবে না, বঙ্গবন্ধুর মৃত্যু পর্যন্ত কিন্তু সৌদি গভর্নমেন্ট বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। আপনারা জানেন যে অনেকগুলো সন্ত্রাসী গোষ্ঠী, যারা প্রথমে অনেক ক্ষেত্রে মুক্তিযোদ্ধা হিসেবে আবির্ভূত হয়ে পরবর্তীতে সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে, তাদের অনেকগুলোর সৃষ্টির পেছনে জামাতের পরোক্ষ, অনেক ক্ষেত্রে প্রত্যক্ষ অবদান আছে, এবং সেই ক্ষেত্রে পশ্চিমার কয়েকটি দেশের সাথে তারা তাল মিলিয়ে কাজ করেছে। এর ভিতরে মুজাহিদিন, পরবর্তীতে তালেবান, তাদের থেকে অফশুট হয়ে আল কায়দা, এবং তাদের থেকে অফশুট হয়ে ইসলামিক স্টেট। ইসলামিক স্টেটের আল বাগদাদি কিন্তু জামাতের আবু আলা মওদুদির ভূয়সী প্রশংসা করেছিল মসজিদের মিম্বরে দাঁড়িয়ে। সেই ভিডিও কিন্তু আমরা দেখেছি, অনলাইনে একটু ঘাটাঘাটি করলেও পেয়ে যাবেন। তাদের আইডিওলজিক্যাল গোড়া কিন্তু এক, এবং হিলারি ক্লিন্টনের নিজের কথাতেই, আমার কথা নয়, আমেরিকার সবচেয়ে বড় ভুল ছিল এই আল কায়দা এবং তথাকথিত তাদের দোসরদের সৃষ্টি করার পেছনে ফান্ডিং করা। জানেন তো না, একটু পড়াশোনা করবেন, নতুন প্রজন্ম পড়তে চায় না, স্পোরেডিক ঘোরাফেরা করে অনলাইনে। তাই স্বাধীন বাংলাদেশকে টিকিয়ে রাখা বড় মুশকিল ছিল, কারণ এমনিতেই তো পশ্চিমা সরকার না পারতে গিলেছে বাংলাদেশকে, যে ঠিক আছে স্বাধীনতা স্বীকৃতি দিলাম। কখনো ভেবেছেন কেন বঙ্গবন্ধু এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না? কেন উনি বারবার আমেরিকান নিউজ জার্নালিস্টদেরকে পর্যন্ত সতর্ক করছিলেন, তোমরা কিন্তু ভিয়েতনামে পারোনি, আমাকে খোঁচাখুচি করো না, সাহায্য দাও দুর্ভিক্ষ কবলিত মানুষদেরকে, কিন্তু আমরা মাথা নোয়া বা নয় কোনো শর্ত দেবে না। সেই সাক্ষাৎকার দেখেছেন না নিউজ আর্কাইভে? বঙ্গবন্ধু বাধ্য হয়েছিলেন ভুট্টোর সাথেও স্বাধীনতার পরে হাত মিলাতে, ভুট্টোকে বাংলাদেশে আসতে দিতে। তখনও বাংলাদেশের মানুষ তার তীব্র বিরোধিতা করেছিল। তোফায়েল আহমেদ তখন এই ভুট্টোকে নিয়ে স্বাধীনতা স্মৃতি সৌধে গিয়েছিল, জানেন তো না? এরপরেও ওআইসিতে বঙ্গবন্ধু গিয়েছিলেন, পাকিস্তানে ল্যান্ড করে টিক্কা খানের সাথে ওনাকে হেসে করমর্দন করতে হয়েছিল, যাতে করে মুসলিম বিশ্ব বাংলাদেশকে স্বীকৃতি দেয়। নিজের দুঃখ
ইতিহাস বুকে চাপা দিয়ে এই টিক্কা খানের সাথে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু হাত মিলাতে হয়েছিল। বাধ্য শব্দটা নাই বললাম। ওই যে আমি মনে মনে বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটা হচ্ছে পলিটিক্স। ইউ হ্যাভ টু বি পলিটিক্যালি কারেক্ট, যেটা বিপ্লবীরা পারে না, আমি পারি না। কিন্তু দেশের যখন প্রশ্ন আসে, অনেক সময় নিজের প্রাইডকে, নিজের কষ্টকে হজম করতে হয়। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনে পশ্চিমা একটি দেশ ছিল বলে অনেকে মনে করে। অনেকে মনে করে র ছিল, বুঝেছেন? এরপর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেবে না মধ্যপ্রাচ্যের দেশগুলো। অনাহারী বাংলাদেশ, না খেয়ে মরছে, দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ মাত্র দুর্ভিক্ষ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, বাংলাদেশকে বলছে বটমলেস বাস্কেট। কিন্তু শর্ত জুড়ে দিয়েছিল কার্টার অ্যাডমিনিস্ট্রেশন জিয়াউর রহমানকে। শর্ত জুড়ে দিয়েছিল অনেক। তার ভিতরে শর্ত ছিল জিয়াউর রহমান এবং জিয়াউল হক তারা যেন জামাতকে সাথে নেয়, অর্থাৎ তাদের দালালদেরকে সাথে নেয়, তাদেরকে রাজনীতি করার অনুমতি দেয়, তাহলে তোমাদেরকে সাহায্য করব, অস্তিত্ব টিকে রাখতে পারবে, না হলে পাশে কিন্তু ভারতকে দিয়ে গুতাবো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ইরান বাড়াবাড়ি করছে, সোভিয়েত ইউনিয়ন বাড়াবাড়ি করছে আফগানিস্তানে, তাদেরকে রুখতে হবে, তোমরা ইসলামকে ব্যবহার করতে হবে, বোঝাতে হবে পশ্চিমারা মুসলিমদের শত্রু না। জিহাদি জোশকে কাজে লাগিয়ে সোভিয়েত ইউনিয়ন ঠেকাতে হবে। এই জন্য জামাতকে স্বীকৃতি দিতে জিয়াউর রহমান বাধ্য হয়েছিলেন। কারণ জামাতকে স্বীকৃতি না দিলে জামাত সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করত। কারণ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে জামাতের শেকড় ডালপালা অনেক গভীর। কয়েক বছর আগে ইংল্যান্ডে মুসলিম ব্রাদারহুডের উপরে ইউকে হোম অফিস একটি রিপোর্ট ছাপিয়েছে। সেখানে কিন্তু সেই মুসলিম ব্রাদারহুডের সাথে, যেটা ইখওয়ানি মুসলিমিন, ওদের সাথে আইএমএফ এই ইসলামিক দল আইআরএফ টারএফ বিভিন্ন রকমের নাম নিয়ে, ইসলামিক ফোরাম অফ ইউরোপ ইত্যাদি নাম ধারণ করে জামাত তাদের সাথে গোপনে দহরম করে, জানে তারপরে করতে দেয়। কারণ কি? এদেরকে দিয়ে সময় সময় পশ্চিমা বিশ্বের উদ্দেশ্য চরিতার্থ করা যায়, যদিও ঘুরিয়ে ফিরিয়ে, একটু টার্কিকে দিয়ে, বুঝলেন না? তাই এই সন্ত্রাসী গোষ্ঠীকে সন্ত্রাস থেকে দমানোর জন্য, অ্যাকাউন্টেবল করার জন্য জিয়াউর রহমান তাদেরকে রাজনীতি করার অনুমতি দিতে বাধ্য হয়েছিলেন। তাই টিএসসিতে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে গোলাম আজমের সাথে হ্যান্ডশেক করেছিলেন জিয়াউর রহমান, বাধ্য হয়েছিলেন। সত্য স্বাধীন দুঃখী বাংলাদেশ, যেখানে অনাহারে মানুষ মারা যাচ্ছিল, যখন একের পর এক কু হচ্ছিল, যখন জাতির পিতাকে গুলি করে হত্যা করা হয়েছিল, তখন জিয়াউর রহমান কঠোর হাতে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত ধ্বংস হতো। কারণ বর্ডারে কিন্তু জিয়াউর রহমান আসার সাথে সাথে ভারতীয় বিএসএফরা বোমিং শুরু করেছিল। সেটা কয়জন জানেন? তেলপাট্টিতে সেনাবাহিনী নামিয়েছিল ভারত, জানেন? আজকে বাংলাদেশে এতগুলো কর্মকাণ্ড হলো, শেখ হাসিনা পতনের পর একের পর এক মানুষকে নিধন করা হলো, বিচারের নামে প্রহসন হলো, বহুদলীয় গণতন্ত্র গেল। আমি বারবার বলেছি, আওয়ামী লীগকে যারা অন্যায় করেছে বিচার হোক, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না রাজনীতিতে, যেটা কয়েকদিন যাবৎ বিএনপি বলা শুরু করেছে। কারণ এতে করে গণতন্ত্র বিপদে পড়বে, তাই না? এই অপশক্তির উত্থান হবে।
কিন্তু এখন এই নির্বাচনের কালে জামাতের সাথে রাজনীতিতে এসছে জোট হয়ে অন্যান্য মৌলবীরা। এনসিপি এসছে, কারণ এনসিপি কিছুদিন আগে তারা বলেছিল তারা প্রয়োজনে অস্ত্রে দিয়ে সংগ্রাম করতো শেখ হাসিনা পতন না হলে, মন নাই, মানে তো অস্ত্র আছে। এই তথাকথিত মবিং করছে, এটা জ্বালিয়ে দিচ্ছে, ওটা পুড়িয়ে দিচ্ছে, মানুষকে ভয় দেখিয়েছে, দেখো আমরা কি করতে পারি। তাই তারা রাজনীতিতে এসেছে, ভালো হয়েছে, মতলব তো এটাই ছিল, কারণ এরা তো সব জামাতের বি টিম, এবি পার্টি, এরা সব। মামুনুল হক তাদের সাথে গেছে, কারণ তাদের তো তালেবানদের সাথে মামুনুল হকের বাপের গভীর গুরুতর সম্পর্ক ছিল, সেটা তো আমরা জানি। নতুন প্রজন্ম বোকাচন্ডা হলেও আমরা তো বোকাচন্ডা না, দাড়ি তো পেকেছে। তাই জিয়াউর রহমানের গ্রেটেস্ট সাকসেস ছিল এই বজ্জাতদের রাজনীতিতে ফিরিয়ে আনা। অন্যথায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এরা এমন তাণ্ডব করত, বাংলাদেশ আর টিকতে পারত না। গত 1.5 বছর তো অনেকবার সূরা কালাম পড়েছেন যে সেনাপ্রধান ক্ষমতা নিচ্ছে না কেন, কারণ বর্তমান সেনাপ্রধান থেকেও, উইথ অল রেসপেক্ট, জিয়াউর রহমান ওয়াজ মাচ মাচ স্মার্টার, এবং যেখানে টাফ হওয়ার প্রয়োজন ছিল, হি ওয়াজ টাফ। দ্যাটস ওয়াই আই লাভ জিয়াউর রহমান। এবং ভুলে গেলে চলবে না, জিয়াউর রহমানই কিন্তু শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন, ভুলে গেলে চলবে না। কিন্তু আওয়ামী লীগের রাজনীতি উনি কিন্তু পথ প্রসারিত করেছিলেন। তারপরে আওয়ামী লীগের লোকরা জিয়াউর রহমানকে কি অপমানটাই না করেছেন, তাই না? ইনডেমনিটি অর্ডিন্যান্স কিন্তু জিয়াউর রহমান করেননি, মোস্তাক করেছে, এক্স আওয়ামী লীগের অথবা আওয়ামী লীগের। আর মোস্তাককে জেল কিন্তু কোনো আওয়ামী লীগের খাটান নাই, জিয়াউর রহমানই খাটিয়েছিলেন। এবং স্বাধীনতার পরে যাদেরকে দ্বারা বঙ্গবন্ধুর মাথা খারাপ হচ্ছিল, এই যে বজ্জাতি কাজ করছিল, তাহের, তারপরে অন্যান্যরা, বামপন্থীরা, কমিউনিস্টরা, তাহের সহ এদেরকে কিন্তু জিয়াউর রহমানে ঝুলিয়েছিলেন। কারণ বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে এরা যখন বাড়াবাড়ি শুরু করেছিল ভেতরে ভেতরে সেনা সংগ্রাম দিয়ে, জিয়াউর রহমান ওয়াজ টাফ। বঙ্গবন্ধু এত টাফ হতে পারেননি বলেই ওনাকে হত্যা করেছিল এরা, বজ্জাতরা। ইনডেমনিটি অর্ডিন্যান্স পাশ করিয়ে না দিয়ে ওদেরকে যদি বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশে রেখে দিত জিয়াউর রহমান, বিদেশে না পাঠিয়ে, জিয়াউর রহমানের ক্ষমতা ছিল না তখন এই ডালিমদেরকে থামানোর। কিন্তু ডালিমদেরকে কিন্তু রাজনীতিতে আসতে দেন নাই জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থা পর্যন্ত, খালেদা জিয়াও দেননি। কারণ রাজনীতিতে আসতে দিলে এ ডালিমরা যে কি করতো দেখেন না? আওয়ামী লীগের চাইতেও বেশি ডালিমরা জিয়াউর রহমানকে এবং তথা বিএনপিকে এখন ঘৃণা করে। জিয়াউর রহমানকে দোষ দিয়েন না ভাই, জামাতকে রাজনীতি করার অনুমতি দেওয়ার কারণে। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে রাজনীতিতে এদেরকে পরাজিত করা। বোকাচন্ডী বাঙালিরা 1971 সালের মানুষদের সাথে, শহীদদের সাথে বেইমানি করে এই রাজাকারদেরকে যদি ভোট দেন, আমি তারেকের যথেষ্ট সমালোচনা করেছি, যথেষ্ট করি না? ডানে বামে উত্তর দক্ষিণে করি না? করি তো। তারপরেও রাজাকারদের ক্ষমতায় দিয়ে না ভাই। তারেককে গণতান্ত্রিক উপায়েই বিএনপির সমর্থক হয়েও, জিয়াউর রহমানকে ভালোবেসেও, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেও তারেককে সমালোচনা করব। প্রয়োজনে ওর জায়গায় আরেকজন নেতা হোক বিএনপির, তাই চাইব। এর অর্থ এই নয় যে আমি বিএনপি বিরোধী। কিন্তু তারেক অন্তত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী তো না রে ভাই। তারেক এলে না হয় আবার আওয়ামী লীগকে রাজনীতিতে আমরা ফিরিয়ে আনবো, কিন্তু কিছু করার নাই আপাতত। অন্তত আমাদের শহীদদের সাথে, আত্মার সাথে বেইমানি করেন না। এই জামাতিদেরকে ভোট দিয়েন না, ভোট দিয়েই এদেরকে নিশ্চিহ্ন করে দেন। জামাতিদেরকে প্রমাণ করে দেন নতুন প্রজন্ম ইতিহাস যতটুক জানে, তাতেই আমরা আর কখনোই এই মুনাফেকদেরকে ক্ষমতা নিব না। কারণ এদেরকে ক্ষমতায় নিলে
বাঙালিত্ব হারিয়ে যাবে। জামাতিদের ক্ষমতায় নিলে আমাদের সাহিত্য, সংস্কৃতি, অস্তিত্ব বিলুপ্ত হবে। বাঙালি কি, আমাদের সেই পরিচয় হারিয়ে যাবে। এটা মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন।